মায়ার দিকে তৎক্ষণাৎ চোখাচোখি হলো অস্বস্তিতে মিয়ে যাওয়া মায়ার দু চোখের সাথে। জড়তায় মায়া প্রথমবারের মতন হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করল। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণে সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ, গুরু গম্ভীর আর মারাত্মক নেশালো। জবান নয় যেন চোখ কথা বলে তার। এই যে সদ্য গোসল করে আধ ভেজা চলে আর গায়ে চলে এসেছে, এতে হৃদকে আরও স্বচ্ছ আর স্নিগ্ধ সুন্দর লাগলো মায়ার চোখে। এই যে হৃদের ঘাড় পিয়ে নামা ফোঁটা পানিতেও মায়ার চোখ গেল। বুকের পাশের হালকা ভেজা কালো টি শার্টেও প্রথম নজর পড়েছিল মায়ার। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজি রাগটা আছে, সেটা ছেড়ে দিলেই একদম পারফেক্ট লাগতো। হৃদ মায়াকে মনোমুগ্ধ করে নেয় নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপাল ভাঁজে শিথিল হলো তখনই। মায়ার ধ্যান ভাঙতে তীক্ষ্ণ গলায় বলল, নজর দিয়ে লাভ নেই, আমি অলরেডি বুক বিআইন। হৃদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চুরি ধরা পড়ার মতন অস্বস্তিতে মেয়ে আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল, ছাড়ুন প্লিজ। হৃদ ভ্রু উঁচিয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে। মায়া হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিচে করে ফের কাপড় টেনে বলল, কি হলো, ছাড়ুন প্লিজ। এখনো তো ধরতেই পারিনি, ছাড়বো কখন? তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বিয়ান হয়েছেন, কথাটা কি সত্য? হুম। তাহলে শুনেন, সলিড একটা কথা বলি। আপনি দরদ দেখিয়ে দুলাভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়ব না। এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নিব, সমস্যা নেই। আর রইল আপনার কথা, তাহলে প্রথমেই বলি রাখি, বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ি মনে করেও চলতে পারেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত টই নিয়ে সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিয়ে বলে চিনেছেন, আপাতত তাদের সাথেও ঘোরাঘুরি নিষেধ, মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে। নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নিব, সে দলে আপনিও থাকবেন। কিন্তু আরেকটা কথা, নাইস কালার, কালো রঙটা বেশ মানিয়েছে আপনার সাথে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরও সুন্দর দেখাবে। লাস্ট কথাটা দুষ্টুমি ছলে বলেই সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল। প্রথম হৃদের হুমকি ধামকিগুলা মাথায় আসলো না। সে কেন নিজের দুলাভাই বা রিয়াদের কাছ থেকে দূরে থাকবে, তাও এই লোকের কথায়? বোনের শ্বশুর বাড়িতে এসেছে বিয়াইদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক, তাই না? সে কেন হৃদ খানের কথা শুনতে যাবে? আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে টকটকা লাল রঙা ড্রেস পরে আছে, অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে মানিয়ে বেশ। আজও পাবলিক ঠিকঠাক কালার চেনে না। হেনা খান এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো, কারণ ততক্ষণে হৃদ মায়া কাপড় ছেড়ে দিয়েছিল। হেনা খানের আসার প্রায় সাথে সাথে জুই আর সেজুতিও উপস্থিত হলো সেখানে। মায়ার পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়া মাথায় টোকা দিতে চোখ গরম করে তাকাতেই জুই আবারও মায়ার মাথায় গাঁট্টু মেরে বলল, বলদি, তোর কালো ফিতা দেখা যাচ্ছে কাঁধে,
সেটা ভিতরে ঢোকা, নয়তো কারো চোখে পড়বে। জুঁয়ের কথা আকাশসম চমকিয়ে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক তখন মায়াকে এই কালো ফিতার জন্য বলেছিল মায়াকে কালো রঙে সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই নিয়ে গেল মায়া। অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে তার কফির মগে চুমুক দিতে ব্যস্ত। পাশেই হেনা খান অনেক কিছু বলছে তাকে, সে হ্যাঁ না উত্তর করছে না, শুধু গম্ভীর চিত্তে শুনে যাচ্ছে। সকাল ৮টা, দিনটা মুক্তার বিয়ের পর দিন। নতুন বউকে নিয়ে রান্নাঘরেই পারভিন শেখ, আশেপাশে সার্ভেন্ট আছে আরও দুজন। একজন তরকারি করছে তো অন্যজন রুটি বানাচ্ছে। মুক্তা ঘোমটা মাথায় শাশুড়ির পাশে দাঁড়িয়ে বাড়ির মানুষের জন্য চা বানাচ্ছে। পারভিন শেখ রুটি তেলে ভেজে সেটা আবার সেকে দিচ্ছে আগুনে পড়ে। বিয়ে বাড়িতে মেহমান আছে, সবাইকে নাস্তা দিবে বলেই তোড়জোড় করে সবাই ব্যস্ত হাত চালাচ্ছে কাজে। তবে মুক্তাকে কেউ বলেনি রান্নাঘরে আসতে, বরং না আসতে নিষেধ করেছিল পারভিন শেখ। মুক্তা নিজ থেকেই সেধে এসেছে শাশুড়িকে কাজে সাহায্য করতে। নতুন বউ হয়ে কিভাবে অসুস্থ শাশুড়িকে কাজ করতে দেখেও বসে থাকবে সে? বড্ড বেমানার হয়ে যায় না? তাছাড়া বাড়ির মানুষজন, বিশেষ করে মুক্তা মা পই পই করে ওকে বুঝিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকজন ঘুম থেকে ওঠার আগেই যেন মুক্তা রান্নাঘরে উপস্থিত থাকে। অসুস্থ শাশুড়িকেও যেন হাতে হাতে কাজে সাহায্য করে। মুক্তা বরাবরই নরম ও বুঝদার মেয়ে, বড়রা যা বলবে তাই করে। এজন্য পারভিন শেখের বারবার নিষেধ করা সত্ত্বেও রান্নাঘর থেকে যায়নি মুক্তা। শাশুড়ি প্রথমে বলেছিল ওনার ছেলেকে সময় দিতে। ফাহাদ কাল বাদে পরশু সিঙ্গাপুর চলে যাবে বাবাকে নিয়ে, ফিরবে কখন তার ঠিক নেই, তাই ছেলের আশেপাশে থাকতে বলছে। কিন্তু মুক্তা নরম গলায় পারভিন শেখকে জানায়, ফাহাদ এখন ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে আরো ঘন্টা দুয়েক সময় নেবে। ছেলের ঘুমের কথা শুনে চুপ করে যান পারভিন শেখ। মুক্তাকে তীক্ষ্ণ চোখে পরখ করেই থমথমে খেয়ে চুপচাপ ফের হাতের খুন্তিতে পুরোটা ভাজেন। মৃদু স্বরে আদেশ করেন তিনি, তাহলে তুমি গিয়ে ঘুমাও, আমি সার্ভেন্ট দিয়ে খাবার রুমে পাঠিয়ে দেব, যাও। শাশুড়ির কথায় বেশ লজ্জায় আড়ষ্ট হয়ে মাথায় ঘুমটা টেনে জড়তা চোখে এদিক সেদিক তাকালো মুক্তা। তখনই চোখাচোখি হলো তরকারি করতে থাকা কাজের মহিলা ফুলমতির সঙ্গে। অর্ধবয়স্ক ফুলমতি ওকে দেখেই মিটমিট হাসছিল। সেজন্য ইতস্ততায় জড়িয়ে মুক্তা শাশুড়ির দিকে ঘুরে গিয়ে মিনমিন গলায় বলল, আমি আপনার পাশে থাকি আম্মু, আমার সকালে ঘুমানোর অভ্যাস নেই। আর কিছুই বলল না পারভিন শেখ, চুপচাপ নিজের কাজে হাত চালালো। শাশুড়ির নীরব সম্মতি দেখে মুক্তা চায়ের কেটলিতে হাত বাড়ালো। 70-এর ঊর্ধ্বে বয়স্ক হেনা খানও বসে নেই, তিনি মূলত ডাইনিংয়ে খাবার রাখছে একের পর এক। পাশেই সার্ভেন্ট রূপী অল্প সময়ে মালা ট্রে হাতে দাঁড়িয়ে ওনাকে সাহায্য করতে। তখনই দেখলো হৃদকে ফর্মাল ড্রেস আপে সিঁড়ি বেয়ে নামতে। হেনা খানের চোখ সেদিকে পড়তেই হৃদকে ডাকলো নাস্তা করতে। হৃদ হাত ঘড়িতে সময়টা এক পলক দেখে নিয়ে ড্রয়িং রুমে মেন দরজার দিকে যেতে যেতে বলল, এখন না দাদি, একটু পর। আয়ন আসছে জরুরি কাজে, সেটা শেষ করেই করব। হেনা থেমে যায়, শুধু বলল, তাহলে কফি করে দিব তোকে, খাবি? পাঠাবো? হৃদ চলে যেতে যেতে বলল, পাঠাও। সকাল সকাল খানবাড়ির বাগানে বিচরণ মায়ার। নতুন বাড়ি, নতুন পরিবেশ দেখে রাতেও তেমন ঘুম হয়নি। এজন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই খানবাড়ির বাগানে হাঁটাহাঁটি করতে চলে এসেছে। খানবাড়ির বাগানটা বেশ মনে ধরেছে মায়ার, বেশ সুন্দর আর পরিপাটি। বাগানের মাঝে একটা ছোটখাটো বাংলো দেখছে মায়া। খোলা বাংলোতে আবার আধুনিক সোফাও ফেলে বসার মতন সুন্দর পরিবেশ করে রেখেছে খানবাড়ির মানুষ।
মায়া আর সেদিকটায় যায়নি, বরং উল্টো পথে হাঁটলো। বাগানের মালিদের বাগান চর্চার কাজ করতে দেখা গেল সেদিকটায়। এগোতেই চাইল মায়া। অল্প এগোতে দেখলো আরাফ খানকে। তিনি সাদা ফতুয়া গায়ে জড়িয়ে হাতে লাঠি ভর করে দাঁড়িয়ে বাড়ির মালিদের এটা সেটা আদেশ করছে বাগানের পরিচর্যায়। ওনাকে দেখেই মনে হচ্ছে বেশ বিরক্ত মালিদের উপর। মায়া আরাফ খানকে এর আগেও বেশ কয়েকবার দেখেছিল, কথাও হয়েছে দুজনের টুকটাক। তবে বেশিরভাগ সময় মায়াকে মজার ছলে হেনস্থ করেছেন তিনি। এই যেমন কাল যখন জানতে পারল মায়াই মুক্তার বোন হয়, তখনই বেশ রসিয়ে মজা করেছিল মায়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত ঝগড়ার খেতাব নিয়ে। মায়া অবশ্য হ্যাঁ তেমন কিছুই বলেনি বিয়েবাড়ির মানুষজন দেখে। কিন্তু আজ মায়া নিজ থেকেই আরাক খানের সঙ্গে কথা বলতে চাইল। আরাক খানকে অনুসরণ করে সেদিকে পা বাড়াতেই ধপাস করে মুখ থবড়ে পড়ল পায়ের নিচে ইট বিজে। বাগানের ইটের সরু রাস্তায় পড়ে যাওয়ায় দুহাতের কোনোই আর পায়ের হাঁটু চিমচিম করে উঠল তখনই ব্যথা দিয়ে। কেউ দেখার আগে তাড়াহুড়ো করে উঠে বসল মায়া। লং হাতার চুড়িদার জামার ওপর দিয়ে এক হাতে অন্য হাতের কোনোই চাপল ব্যথায়। মুখ কুচকে ইস ইস করে বুলি আউড়িয়ে হাতের তালুতে কোনোই ঘষতেই তখনই মুখের সামনে বাড়ল কারো পুরো বেশটি শক্তপোক্ত হাত। মায়া চমকে মাথা তুলে তাকাতে চোখ পড়ল কুচকানো দুটো চোখ শীতল দৃষ্টি। অসময়ে হুটহাট অপরিচিত মানুষের সামনে মুখ থবড়ে পড়ে যাওয়ায় মায়ার ইজ্জতে লাগলো বেশ, কিন্তু তারপরও তবটা খেয়ে যাওয়ার মতন করে থমথমে মুখে চেয়ে রইল শ্যামবর্ণের পুরুষটির দিকে। অপরিচিত লোকটিকে মায়ার বেশ পরিচিত মনে হলো, কিন্তু কোথায় দেখেছে লোকটাকে সেটা মনে করতে চেয়েও তাকিয়ে রইল লোকটার দিকে সে। তখনই গম্ভীর মুখ খুলল শ্যামবর্ণ লোকটা। নিজের হাত হালকা নাড়িয়ে মায়াকে বলল, কি হলো মিস, উঠে আসুন। এভাবে বসে থাকলে অবস্থায় আশেপাশে সবাই জেনে যাবে আপনি নিজের পায়ের সঙ্গে পেছ লেগে পড়ে গেছে। তখন সেটা শুনতে ভালো দেখাবে না, বিষয়টা লজ্জাজনক হতে পারে আপনার জন্য। তাই কেউ দেখার আগে আপনি আমার হাতটা ধরে উঠে দাঁড়া উচিত। আমতা আমতা করে অপরিচিত লোকটার হাত চেপে উঠে দাঁড়ালো সে। লজ্জায় জড়িয়ে আমতা আমতা করে ধন্যবাদ জানালো ছোট করে। লোকটা মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে হাতের ঘড়ির সময়টা দেখে নিল। তারপর পকেটে দু হাত গুজে দিতে দিতে বলল, আমি যদি ভুল না করি তাহলে আপনি ফারাদের শালি হবেন, রাইট? মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে পর মুহূর্তে প্রশ্ন করে বলল, আপনি কিভাবে বুঝলেন? আন্দাজে ঢিল মেরেছিলাম, তবে সঠিক হয়ে গেল। সম্পর্কে আপনি আমার বিহান হন, সেই ছবিতে আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়া ফ্রিতে। এভাবে হুটহাট পাবলিক প্লেসে পড়ে যাবেন না, কেমন? হাঁটতে না জানলে রোজ সকালে নিয়ম করে হাঁটাহাঁটি করবেন। তারপরেও এভাবে হুটহাট পাবলিক প্লেসে সুন্দরী মেয়েদের পড়ে যাওয়া নিষেধ মনে থাকবে। মায়ার কি হলো কি জানি, লোকটার কথায় সুন্দর করে ঘাড় কাত করে সম্মতি জানালো। সুন্দর মুখের লোকটার এদিক সেদিক তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে তাড়াহুড়ো ফের সময় দেখে বলল, সম্পর্কে যেহেতু বেহান হয়েছেন, তাই আমাদের আবারও দেখা হবে। আবার বলতে বরাবর দেখা হওয়ার চান্স আছে। এখন তবে আমার কথাগুলো মনে রাখবেন, কেমন? মায়া সুন্দর করে সম্মতি স্বরূপ ঘাড় কাত করতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে পাশ কাটিয়ে সামনের দিকে পা বাড়ালো। কি মনে করে লোকটা ফের পেছন ফিরে তাকাতেই মায়ের সাথে চোখাচোখি হয়ে গেল। মায়া লজ্জা মিয়ে যেতেই লোকটা তাড়াহুড়ো মায়াকে মনে করিয়ে দিয়ে বলল, আরে হ্যাঁ, ওই যে বললাম সুন্দরী মেয়েদের হুটহাট রাস্তায় পড়ে যেতে নেই, সেটাও কিন্তু মনে রাখবেন, বুঝেছেন? মায়া এবারও লজ্জিত মুখে সম্মতি স্বরূপ ঘাড় কাত করলো, মৃদু স্বরে আওড়ালো,
জি আচ্ছা। তাড়াহুড়োয় আয়ান কয়েক কদম এগোতেই হঠাৎ সম্মুখে পড়ল জুই। অল্পের জন্য দুজনের শরীর স্পর্শ লাগেনি, এর আগেই সতর্ক সহিত ছিটকে পড়ল জুই। পথে বিঘ্ন ঘটায় বিরক্তির সহিত তাকালো আয়ান। চোখে বাজল জুয়ের সদ্য ঘুম থেকে ওঠা স্নিগ্ধ মুখটা। কপাল কুঁচকে জুইকে এক পলক দেখেই তৎক্ষণাৎ পেছনে তাকালো আয়ান মায়ার উদ্দেশ্যে। তৎক্ষণে মায়াকে দেখা গেল আরাফের দিকে হেঁটে যেতে। জুই অনুতপ্ত গলায় শুধালো। সরি ভাইয়া, আমি আসলে আপনাকে। জুইয়ের কথার মাঝে আয়ান ঘুরে তাকালো ওর দিকে। জুইকে নিজের কথা শেষ করতে না দিয়ে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করল আয়ান। দুজন কি টুইস্ট? আয়ানের প্রশ্ন বুঝতে না পেরে অবুঝ গলায় শুধালো জুই। জি। আয়ান কি মনে করে আবারও পেছন ঘুরে তাকালো মায়ার দিকে। মায়াকে দেখা গেল আরাফ খানের পাশাপাশি দাঁড়িয়ে কথা বলতে। খুব স্বাভাবিকের ন্যায় আয়ান সেই দৃষ্টি ঘুরিয়ে তাকালো জুয়ের কৌতূহল ভরা মুখটার দিকে। আয়ান আবারও শিওর হওয়ার জন্য বলল, আমি যদি না ভুল হই তাহলে আপনি ফারাদের দ্বিতীয় শালী আর মায়ার বোন, রাইট? কৌতূহলী জুই হতবাক স্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিল। অপরিচিত একটা ছেলেকে নিজের পরিচয় সম্পর্কে জানতে পেরে বিস্মিত হলো। অবাক স্বরে প্রশ্ন করল জুই। আপনি মায়াকেও চিনেন কিভাবে? দারুণ হাসলো আয়ান। হৃদকে দেখালো খান বাড়ির ভেতর থেকে বের হতে। সেদিকে পা বাড়াতে চেয়ে খুব স্বাভাবিক গলায় আদেশ জারি করলো। জুয়ের উদ্দেশ্যে বলল, জান তো বিহান সাহেবা, আমার জন্য এক গ্লাস পানি আর একটা হট কফি নিয়ে আসবেন। আজ সকাল সকাল কাজে তাড়াহুড়ো বের হয়ে পড়েছিলাম, তাই কিছুই খাওয়া হয়নি। তবে হ্যাঁ, পানিটা কুসুম গরম পানি নিয়ে আসবেন কেমন? আমার গলার সমস্যা হয়েছে, এই জন্যই গরম পানি পান করতে হচ্ছে। জান তো দ্রুত নিয়ে আসেন। গমগমে আদেশ করেই আয়ান হৃদের দিকে আগালো। হতভম্ব জুই হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে। চেনা নেই জানা নেই একদম অপরিচিত একটা লোক এসে এমনভাবে জুইকে কাজের আদেশ করলো যেন শতযুগ ধরে চেনা মানুষটি জুইয়ের। অথচ জুই যে এই বাড়িতে নতুন মেহমান সেদিকেও খেয়াল করলো না লোকটা। এখন জুই গিয়ে কাকে বলবে গরম পানি আর হট কফি দিতে? যদি কেউ জিজ্ঞাসা করে কার জন্য এসব, তাহলে কি নাম বলবে জুই? লোকটার নামটাও তো জানা হলো না জুইয়ের। খান বাড়ির সাথে লোকটার কি সম্পর্ক সেটাও বুঝতে পারছে না। তবে লোকটা যে ফাহাদের ভাই টাইপের কিছু একটা হবে সেটা বেশ বুঝতে পারছে কিছুক্ষণ। আগে জুইকে বিয়ান সাহেবা বলে সম্বোধন করার কথায় জুইকে তবদা খেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান। ফের চলে যেতে যেতে তাড়া দিয়ে বলল, কি হলো, দুজন দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে পরে ভাববেন, এখন দ্রুত যান। আমার মাথা পাইন দিয়েছেন আপনার কফির জন্য। হতবাক জুয়ের বিস্মিত আকাশ ছুল আয়ানের কথায়। লোকটা জুয়ের নামও জানে। সর্বনাশ! হতবুদ্ধি জুই তৎক্ষণাৎ ছুটল বাড়ির ভেতরের দিকে। ফিরে এলো ট্রেতে করে কুসুম গরম পানি আর হট কফি নিয়ে। ততক্ষণে আয়ান হৃদের সাথে কথায় ব্যস্ত। জুই ইতস্ততা বোধ করে সেদিকে আর আগালো না, বরং হৃদের ছেলেদের একজনকে ডেকে ট্রে তুলে দিল তাদের হাতে আয়ানকে দিতে। ছেলেদের কফির ট্রে হাতে নিতেই তৎক্ষণাৎ বাড়ির দিকে দৌড়ালো জুই। আপাতত সেজতি রুমটা জুয়ের স্বস্তির মনে হলো। মোটর পাইপ হাতে চেপে দাঁড়িয়ে মায়া। উদ্দেশ্য বাগানের চারা গাছে পানি দিবে, কিন্তু হঠাৎ করে মোটর পড়ে যাওয়ায় হতাশ মায়া। সেজন্য লাল ছোট বালতি হাতে বাগানের এক পাশের মোটর কল থেকে পানি সংগ্রহ করতে সেদিকে গেল। দুজন মালির দেখা দেখি সেও টিউবওয়েল চেপে বালতি ভরল পানিতে। দুহাতে বালতি আগলিয়ে টেনে কিছুক্ষণ যেতে কোথা থেকে দৌড়ে এগিয়ে আসলো সেই তোপো নামক ডামরা ছেলেটি।
ভাবি ভাবি বলে মায়াকে সম্মান দেখিয়ে জোরপূর্বক বিনীত সহিত মায়ার হাত থেকে বালতিটা নিজের হাতে নিল। থমথমে মুখের মায়ার চুপ করে গেল টুপুর মুখে ভাবি ডাকটা শুনে। সতর্ক চোখে আশেপাশে তাকালো কেউ শুনে নিয়েছে কিনা দেখতে। মায়ার ভয় পাচ্ছে যদি কেউ শুনে নেয় মায়াকে এত বড় দামড়া ছেলে ভাবে ভাবে ডেকে মুখে ফেনা তুলে ফেলছে, তাহলে নিশ্চয়ই বিষয়টা দৃষ্টিকটু দেখাবে নতুন আত্মীয়ত্বের মাঝে। মুখটার কানে যেতে পারে সেই ভয়ও করল মায়া। তাছাড়া এখানকার সবাই জানে মায়ার এখনো বিয়ে হয়নি। এখন কোনো জাতির ভাইকে জড়িয়ে এই দামড়া ছেলেগুলো মায়াকে এত এত সম্মান দেখায় সেটাও মায়া জানে না। সেজন্য মায়া কথা না বাড়িয়ে সতর্ক সহিত এই দিক সেদিক তাকাতেই চোখে পড়ল কিছু দূর বসা হৃদকে। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে নিশ্চিত শুনেছে তপু নামক ছেলেটিকে মায়াকে ভাবি ডাকতে। মায়া খানিকটা থমথমে খেয়ে যায় হৃদের সাথে হঠাৎ চোখাচোখি হয়ে যেতে। আবার কি মনে করে মায়া বেশ সাহসী হয়ে বুক ফুলিয়ে হৃদের দিকে গর্বিত চোখে তাকালো। নাক ফুলিয়ে হৃদকে ভাব দেখিয়ে বোঝাতে চাইলো মায়া এখন জাতির ভাবি, ওর পেছনে জাতির ভাইয়ের লম্বা হাত আছে সেটা। মায়া রাতেই যে হৃদকে ছোটখাটো হুমকি দিয়েছিল জাতির ভাইয়ের লম্বা হাত দিয়ে হৃদকে ঘায়েল করে দিবে, সেটা সকালে সত্যি হলো তপুর ছেলেটার এত সম্মান দেখিয়ে ভাবি ডাকায়। এখন নিশ্চয় এই হৃদ খান মায়ার পেছনে আর লাগবে না, ভয় পাবে ওকে। নয়তো এই লোকটা যে সবসময় মুখ বাঁকিয়ে থাকে মায়াকে অপমান করার, সেটা আজ বুঝবে মায়ার কত সম্মান আছে সকলের সামনে। আর যাই হোক, জাতির ভাই অন্তত একটা উপকার করেছে মায়ার জীবনে এসে। এই যে মায়া এখন হৃদ খানকে নাক দেখিয়ে চলবে সেটা তো একমাত্র এই জাতির ভাইয়ের জন্যই হলো, তাই না? এই জন্য তো অন্তত মায়ার উচিত এই জাতির ভাইকে একটা ধন্যবাদ দেওয়ার। ক্ষমতাসীন মায়া নিজের ভাবনা ছেড়ে হৃদকে নিজের ক্ষমতা দেখিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল তপুকে অনুসরণ করে। মনে মনে শপথ করলো আজ থেকে সে এই হৃদ খানকে ভুলেও ভয় পাবে না, কারণ হৃদ খান থেকে মায়ার ক্ষমতা অনেক বেশি। মায়া কত সম্মান এই দামড়া দামড়া ছেলেগুলোর সামনে, সেটা বুঝাতে হবে না এই হৃদ খানকে। এখন মায়াকে অকারণে ভয় পেলে চলবে? ভুলেও চলবে না। মায়াকে মনে করে চলে যেতে যেতে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদের দিকে। তৎক্ষণাৎ চোখ মেলল দুজনের। হৃদ তখনও আগের ন্যায় কপাল কুঁচকে তাকিয়ে মায়ার দিকে। হৃদের সাথে ফের চোখ মেলতেই মায়া আবারও মুখ বাঁকালো হৃদকে। তখনই শোনা গেল কারো ঝনঝনে মুক্ত হাসির শব্দ। মায়া চমকে উঠে পাশে তাকাতেই দেখল সকালের সেই শ্যামবর্ণের ছেলেটি হৃদের পাশে বসে আছে, মায়ার দিকে তাকিয়ে হাসছে। লজ্জায় মায়া তৎক্ষণাৎ ছুটে পালালো আরাফ খানের কাছে। তখনই আয়ান বলল, বাহ বেআইন সাহেবা তো ভালোই মুখ ভাসলাতে পারেন, তা তোর প্রতি এত মেহরবানি কারণ কি? আপাতত আমি তার শত্রুপক্ষেই আছি তাই। আচ্ছা, এই ব্যাপার, পরিচয়টা দিয়ে দিয়ে তাহলেই তো হয়। হৃদের মুখটা তক্ষণে গম্ভীর হয়ে উঠল। অল্প কথায় বলল, নো নিড। কথাটা শেষ করে ফের হৃদ চোখ তুলে তাকালো মায়ার দিকে। দূর পথে দেখা গেল মায়াকে বালতি থেকে মগে করে বাগানের চারা গাছে পানি দিতে আরাফ খানের সঙ্গে। ইতিমধ্যে যে আরাফ খানের সঙ্গে বেশ সখ্যতা গড়ে উঠেছে মায়ার, সেটা বেশ চোখে পড়ল হৃদের। মেয়েটার সবার সাথেই সহজে মিশতে পারে, অথচ হৃদের বেলায় এলেই যত মিথ্যা থাকে হৃদকে বলে বেড়ায়। তাহলে সেখানে হৃদ কেন যেচে নিজের পরিচয় দিতে যাবে? হৃদকে কি দিয়েছিল এই মেয়ে, নিজের পরিচয়? নাকি বিয়ে রাতে পালিয়ে যাওয়ার সময় বলে পালিয়েছিল? হয়তো আজও দুজন দুজনের পরিচয় মিলত না যদি না হৃদের মন সায় দিত এই মেয়েকে নিয়ে। দেখা যেত আজীবন স্বামী স্ত্রী হয়েও কখনো নিজের পরিচয় মিলত না, বরং সামনে থেকেও দূর হয়ে যেত একে অপরের। না ডিভোর্স হতো আর না সংসার। এই মেয়ে যখন ঝুলন্ত অবস্থায় নিজেকে রাখতে পছন্দ করে,
তাহলে হৃদ কেন আগ বাড়িয়ে যাবে নিজের পরিচয় দিতে? থাকুক আজীবন ঝুলন্ত অবস্থায়। হৃদ কখনো বলবে না সে কে, কি তার পরিচয়। যদি এই মেয়ে তাকে খুঁজে বের করতে পারে তখন দেখা যাবে কি করা যায় এই সম্পর্কটা নিয়ে। ততদিন থাকুক যেমনটা চলছে তেমন। হৃদ নিজের চিন্তা ভাবনায় আরও গম্ভীর হয়ে উঠল। মায়া আরাফ খানের সঙ্গে চারা গাছে পানি দিয়ে বসলো বড় ছাতার নিচে। চেয়ারে পা ঝুলিয়ে বসতে সেখানে আগমন ঘটল মালার। হাতে মায়া আর আরাফ খানের জন্য নাস্তার ট্রে। টেবিলের ওপর রেখে মালা আরাফ খানের উদ্দেশ্যে জানায়, সকালের চা নতুন বৌমানে মুক্তা বানিয়েছে সবার জন্য। মালা চলে যেতে আরাফ খান গলা ছেড়ে হৃদকে নিজের কাছে ডাকল। হৃদ ততক্ষণে আয়ানের সাথে বাড়ির ভেতরের দিকে যাচ্ছিল, কিন্তু আরাফ খানের ডাকে পেছনে ঘুরে তাকালো। সেদিকে যেতে না চেয়েও হৃদ কি মনে করে পা বাড়ালো আরাফ খানের উদ্দেশ্যে। আয়ান হৃদের পেছনে না গিয়ে বাড়ির ভেতরের দিকে হাঁটল হেনা খানের সঙ্গে দেখা করতে। হৃদকে আসতে দেখে ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। নাস্তার ট্রের দিকে তাকিয়ে হতাশ গলায় মায়াকে বলল, বুঝলে মায়া, দিন দিন আমার হৃদটা কেমন শুকিয়ে যাচ্ছে। তারপরেও বিয়ে করতে চাচ্ছে না, এই জন্য না পেরে ছোট ভাই ভাতকে বিয়ে করলাম আমরা, তাও তোমার বোনের সঙ্গে। এই হৃদ যদি বুঝতো তাহলে আজকে নাস্তার টেবিলে চার সাথে গরম গরম পিঠাও খেতে পারতাম। ওর বউয়ের হাতে কত সুবিধা হতো আমাদের, বলো। আবারও হতাশার ভারী নিঃশ্বাস ফেলল আরাফ খান। যেন এই মুহূর্তে ওনার মতো দুঃখী মানুষ দুটো আর এই ধরনীতে নেই। মায়ারও বেশ মায়া হলো আরাফ খানের কথায়। পুরো মানুষের এত দুঃখ থাকতে নেই, এতে মায়ার কষ্ট হয়। ততক্ষণে হৃদও মায়ার পাশের চেয়ারটা টেনে আরাফ খানের মুখোমুখি হয়ে বসল। আরাফ খানের নাটকীয় কথা সবই তার কানে এসেছে, সেজন্য বসতে বসতে বলল, সব ফালতু কথা। হৃদের অল্প কথায় যেন আহাজারে করে উঠল আরাফ খান। মায়ের কাছে ফের ভারী দুঃখ প্রকাশ করে বলল, দেখছো নাতনি, ওর বিয়ের কথা বললে সব ফালতু হয়ে যায়। আর ও আর ও যে দিন দিন শুকিয়ে যাচ্ছে বিয়ে না করার, সেটা ওর চোখে পড়ে না। আচ্ছা তুমি বলো, ওকে দেখতে শুকনো শুকনো লাগছে না তোমার কাছে? আরাফ খানের কথায় তখনই মায়া কৌতূহল ভরা দৃষ্টিতে তাকালো হৃদের দিকে। হৃদ কিছু বলবে তার আগেই এক অপ্রত্যাশিত কাজ করে বসলো মায়া। হাত বাড়িয়ে হৃদের থুতনি ধরে নিজের দিকে ঘোরালো। এদিক সেদিক ঘুরিয়ে হৃদের মুখে জহুরি দৃষ্টিতে পরখ করে মায়া আরাফ খানকে বলল, হ্যাঁ, একটু একটু শুকনা লাগছে দেখতে নানা ভাই। মায়া হৃদের থুতনি ছেড়ে দিতে থমথমে খেয়ে বসলো হৃদ। মায়া হঠাৎ এমনটা করবে তার ধারণাতেও ছিল না। তবে আরাফ খান দারুণ মজা পেল। তিনি একগাল হেসে উঠতেই হৃদ চাপা স্বরে মায়ার ধুমকে শুধালো, স্টুপিড, ওটা রোদে শুকিয়েছে। মায়া কিছু বলবে তার আগেই আরাফ খান মায়ার মাথায় আদরে হাত বুলিয়ে উৎসাহে বলল, আরে বাহ, তোমার সাথে দারুণ জমবে আমার। তবে তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে আমার মেডিসিনগুলো খেয়ে আসি, নয়তো গিন্নি আমার এখনই হাঙ্গামা শুরু করে দিবে। মায়া ঘাড় কাত করে আরাফ খানকে সম্মতি দিতেই তিনি হাতের লাঠি ভর করে বাড়ির ভিতরের দিকে চলে গেল। ওনাকে যেতে দেখেই ভিতরের চেপে রাখা কথাগুলো হৃদের উদ্দেশ্যে বলল মায়া, আপনি আমাকে একদম ধমক দিবেন না। আমি কিভাবে বলবো কোনটা রোদে শুকিয়েছে আর কোনটা আপনার বিয়ে না করাই শুকিয়েছে? আমি কি আগে বিয়ে করেছি নাকি যে জানবো? আমার তো পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, বুঝলেন? মায়া তারা কথায় রাগে দাঁত পিষল হৃদ। হৃদ বলল, আর আমি তো শত অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি। এর আগে 4-5টা বিয়ে করে অভিজ্ঞ হয়ে বসেছি। হৃদের কথায় মায়া সহমত প্রকাশ করে খোঁচা মেরে বলল, 4-5টা বিয়ে তো করবেনই, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনার যে রাগ, বউ টিকবে এই জীবনে আপনার? সবগুলো বউ তো এমনিই চলে যাবে আপনাকে ছেড়ে। আমি আগেই ভেবেছিলাম আপনি এমন কিছুই করবেন। এখনো সময় আছে, ভালো হয়ে যান। তা না হলে শুধু 4-5টা বিয়ে কেন,
এরপরে 10-12টা বিয়ে করতে হবে। যদি না শুধরান তারপরেও একটাও বউ থাকবে না, দেখবেন। মায়ার কথায় হৃদ চুপ হয়ে গেল। এই মেয়ে তার কথা কোথায় থেকে যে কোথায় নিয়ে গেল। এখন হৃদ কিছু বললে আরও উল্টো তাকেই পাগল বানাবে এই মেয়ে। তাই হৃদ মায়ার কথায় মায়াকে ফাঁসিয়ে দিয়ে বলল, যাক, অবশেষে কেউ আমার দুঃখ বুঝলো। বুঝলেন বিয়ান সাহেবা, আমি সত্যি অনেক দুঃখে আছি। আমার বউ থাকছে না আমার কাছে। বিয়ে করেও রাতে বউ ছাড়া ঘুমাতে হচ্ছে। এদিকে ছোট ভাই বিয়ে করে নিল, অথচ আমার বউ আমাকে এখনো স্বীকারই করতে চাচ্ছে না, উল্টো আমাকে তার শত্রু ভাবে। এদিকে শীতও চলে এসেছে, রাতে যে বউকে জড়াজড়ি করে ঘুমাবো তারও কোনো উপায় নাই। আমি ভীষণ দুঃখে আছি, বুঝলেন বিয়ান। আপনি আমার জন্য একটা সঠিক বউ খুঁজেন তো, যে বউ মেন্টালি পাগল হবে, গিলও কম থাকবে, বোকা চেহারা আর সরল হাসি থাকবে তার। আমি তো লম্বা মানুষ, তাই বউটা খুঁজবেন ঠিক আপনার মতন নাটু মেয়ে। আসলে ছোট বউকে কোলে তুলে কিস করার ফিলিংসে আলাদা। আহা, আর এর জন্য আমার ছোট বউ লাগবে কনফার্ম। তারপর এই যে আমার গায়ের রংটা হলো ফর্সা, এই জন্য বউয়ের গায়ের রং মিলিয়ে হতে হবে হলুদ, একদম আপনার মতন। তারপর এই যে আপনি আমার দিকে তাকান। মায়ার থুতনি ধরে হৃদ নিজের দিকে ঘুরিয়ে মায়ার নাক মুখ দেখিয়ে আবার বলল হৃদ, এই যে আপনার মতো নাক, ঠোঁট, মুখ, গাল, চোখের ভিতরের কালো তিল, একদম সব কিছু এইরকম হলেই চলবে। তারপর এই যে ধরেন, আমি যা বোঝাতে চাইবো বউকে সে ঠিক তার উল্টো বুঝবে, একদম আপনার মতন করে। আমার এই রকম গুণের বউই পছন্দ। যদি আপনার অনুসন্ধানে এমন মেয়ে থাকে তাহলে অবশ্য আমাকে জানাবেন কেমন। আমি অপেক্ষায় রইলাম। আসলে শীত চলে এসেছে তো, তাই বউটা খুব জরুরি। শীতের রাতে উমের একটা ব্যাপার স্যাপার আছে না। আচ্ছা, আমি এখন আসি তাহলে বিয়েন। আপনি একটু খোঁজাখুঁজি করে দেখেন কোথাও আছে কিনা এমন মেয়ে। ততদিন না হয় আমি আরেকটু অপেক্ষা করলাম। কথাগুলো বলেই হৃদ জায়গা ছাড়ল। মায়া হৃদের চলে যাওয়ার দিকে কনফিউজড হয়ে তাকিয়ে রইল। আসলে হৃদের জন্য বউ খোঁজা নিয়ে একটু কনফিউজড সে। হৃদ খান কি মায়াকে বউ খুঁজতে বলে গেল, নাকি মায়ার পেছনে সরাসরি লাইন মারল? কোনোভাবে কি হৃদ খান মায়াকে নিজের পাত্রী হিসেবে আঙুল তুলে দেখিয়ে গেল? কনফিউজডে মায়া ঠোঁট উল্টালো। ঢাকায় রাতের শহরটা চমৎকার হয়, ভালো লাগা কাজ করে। আধার রাতের কালোয় মন ছুঁয়ে যাওয়ার মতন সাংঘাতিক ব্যাপার থাকে জড়িয়ে নিষ্ক্রিয় প্রহরে। তবে সেটা যদি গভীর রাতের নিস্তব্ধ কোনো মুহূর্ত হয় তখন। কিন্তু সন্ধ্যা নাগাদ সময়টা তেমন চমৎকার হয় না, বরং ভীষণ ব্যস্ততা আর কোলাহলময় যানজটে আচ্ছন্ন থাকে পরিবেশ। এই সময় মানুষ নানা কাজে বের হয় রাস্তায়। নিত্যদিনের কেনাকাটা আর বাজারজাতের তালিকা থাকে হাতে। এমনই এক সন্ধ্যায় হৃদের জন্য চমৎকার একটা মুহূর্তের সৃষ্টি হয়, তাও অল্প সময়ের জন্য। ক্ষণিকের জন্য হৃদের ভেতরকার মনটাকে উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতন অশান্ত করল কেউ। হৃদ সবেমাত্র রেস্তোরাঁ থেকে বের হয়েছিল মিটিং শেষ করে। রোজকার মতো আসিফ সঙ্গে ছিল, তবে বডিগার্ড ছিল না। তাদের সঙ্গে ছিল আরও দুজন অফিস সহকারী। হৃদ গাড়িতে চড়ে বসতে বসতে আসিফ বাকি দুজন স্টাফগুলোকে বিদায় জানালো। ততক্ষণে হাতের ফাইলগুলো নিয়ে ড্রাইভারের পাশের সিটে বসতে গাড়ি চলতে শুরু করলো। হৃদ আসিফকে গাড়ির এসি পাওয়ার বাড়াতে বলে গায়ের কোট খুলে পাশে ফেললো। গলায় টাই খুলে কোটের ওপরে রেখে গলার শার্টের দুটো বোতাম খুলে দিল গরমে। শার্টের হাতের কবজির বোতামগুলো ছাড়িয়ে কোনোই পর্যন্ত টেনে শার্ট ভাঁজ করার মধ্যে হঠাৎ হৃদের ফোনে কল আসলো। খুব স্বাভাবিকের ন্যায় আসিফ সেই ফোন হৃদের দিকে বাড়িয়ে দিতে গিয়ে বেখেয়ালি চোখে ফোনের স্ক্রিনে পড়তেই খানিকটা চমকে উঠল। কৌতূহল দমালো, তারপরও হৃদকে কিছু বলতে না পেরে ফোনটা এগিয়ে দিতে দিতে কলটা ততক্ষণে কেটেও গেল।
এত ছোট কলের রিংটনে হৃদ আসিফ দুজনেই বুঝতে পারল এটি সম্পূর্ণ কল ছিল না, বরং অর্ধ মিস কল ছিল সেটা। হৃদ অপ্রয়োজনীয় কল ভেবে আসিফের দিকে ফোন নিয়ে সেভাবেই কোটের উপর রেখে দিল। কিন্তু আসিফ নিজের কৌতূহল দমাতে না পেরে সেদিকে চেয়ে হাসফাস করে হৃদকে বলল, ভাই, কলটা মনে হয় জরুরি ছিল। আমি ক্লান্ত এখন, পরে চেক করে নিব। হৃদের শেষ বাক্য শেষ করার সাথে সাথে আরও একটি মিস কল আসলো একই নাম্বার থেকে। পরপর আরও দুটো। এবার হৃদ বেশ বিরক্ত হলো। এমনিতে সে ক্লান্ত, তারপর আবার মিস কল। অদ্ভুত। হৃদের পার্সোনাল ফোনে কল করার মতন তার পরিবারের লোক ছাড়া অন্য কেউ নেই। হৃদ তার পার্সোনাল নাম্বার পরিবারের বাইরের যেখানে কাউকে দেয়নি, সেখানে আননোন নাম্বারে তার ফোনে কল আসবে প্রশ্নই ওঠে না। তাছাড়া হৃদের বাবা মা, ভাই, দাদা দাদি সবাই হৃদকে সরাসরি কল দেয়, মিস কল নয়, তাও রাত 10টার পর। এই অসময়ের ভর সন্ধ্যায় হৃদকে আর যাই হোক তার পরিবারের কেউ অন্তত কল করবে না, এই বিষয়ে সে নিশ্চিত। তাহলে এই দয়াবান মানুষটা কে হতে পারে যে তাকে কল নয় সোজা মিস কল দিচ্ছে একের পর এক অভদ্রের মতন? হৃদ ভাবল সে ফোনটা উল্টে দেখবে না মিস কল দাতাকে, কিন্তু ফোনের ওপাশের ব্যক্তিটা এবার যেন মিস কল নয়, সত্যি সত্যি হৃদকে একটা সম্পূর্ণ কল করলো। হৃদ খানিকটা অভুক্ত নিয়ে ফোনটা উল্টে হাতে নিতেই খানিকটা চমকালো। চোখে তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তাকালো আসিফের দিকে। আসিফ আপাতত হৃদের দিকেই চেয়েছিল, কিন্তু হঠাৎ করে হৃদ তাকানোতে তৎক্ষণাৎ সামনে ঘুরে গেল চোরের মতন। হৃদ স্থির চিত্তে ফোন চেপে স্ক্রিনের নামটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড। গুটিসুটি অক্ষরে ভাসমান লেখা বেয়াদব বউ, যার অর্থ কলটা তাকে তার বেয়াদব বউ করেছে। কিন্তু হৃদের পার্সোনাল নাম্বারটা পেল কোথায়? হৃদ তো দেয়নি, তাহলে কার কাছ থেকে নিল? আর হৃদকে বা কি মনে করে কল দিতে পারে? হৃদের যতটুকু মনে আছে সে এখনো পর্যন্ত তার বেয়াদব বউয়ের অপছন্দের লিস্টে শত্রুর হয়েই পড়ে আছে। তাদের লুকোচুরি সম্পর্কটা এখনো প্রকাশ পায়নি বউয়ের কাছে। তাহলে হঠাৎ করে হৃদকে ফোন কেন দেবে? হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ফোনটা রিসিভ করে কানে তুলল। আপাতত কথা বলা যাক, কি কারণে ফোন দিয়েছে এই মহিলা নিজেই বলবে হৃদকে। হৃদ ফোনটা রিসিভ করে স্বভাবসুলভ গম্ভীর গলায় হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে মায়া হতিতম্বি করে হৃদকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? গম্ভীর গলায় সুন্দরভাবে সালামের উত্তর দিয়ে হৃদ অপরিচিত সাজলো মায়ার কাছে। কে ফোন করেছে তা জানতে চাইল, কিন্তু ফোনের ওপাশের মায়া হৃদকে সালাম দিয়েই যেন চুপ মেরে গেল। তার ঘন ঘন অস্থিরতায় নিঃশ্বাস যেন হৃদের কানে ভারী খাচ্ছে। হৃদ ফোনের ওপাশে মায়াকে চিনতে পেরেও সে অপরিচিত সাজল, কারণ মায়া এখনো হৃদকে নিজের পরিচয় দেয়নি বলেও সেও সেধে আগ বাড়িয়ে নিজের পরিচয় দিয়ে বলল না যে সে মায়াকে চিনতে পেরেছে। তাছাড়া আজ প্রথম দুজনের ফোনালাপ করা, এর আগে কখনো এমনটা হয়নি। হৃদের কাছে প্রথম থেকে মায়ার পারিবারিক নাম্বারগুলো সেভ ছিল, যবে থেকে হৃদ দুজনের বিষয়টা সম্পর্কে জানতে পেরেছিল তখন থেকে। কিন্তু সেটা তো আর মায়া জানে না, তাই না? তাই হৃদ আগ বাড়িয়ে নিজের পরিচয় না দিয়ে বরং অপেক্ষা করলো মায়ার পরিচয় দেওয়ার। কিন্তু মায়াকে কথা বলতে না দেখে হৃদ গাড়ির সিটে গা ছেড়ে দিতে দিতে পুনরায় একই প্রশ্ন করল। হ্যালো, কে বলছেন? শুনতে পারছেন আমাকে? হ্যালো। তখনই শোনা গেল মায়া অস্থির চিত্তের এলোমেলো এক প্রশ্ন। বলল, আপনি আবার বিয়ে করেছেন? আবার বিয়ে করেছি মানে? টুটু করে কল কেটে দিল তক্ষুনি। কৌতূহলে হৃদ এবার বিরক্ত হলো। কথা নেই বার্তা নেই, হুট করে কল দিয়ে জানতে চাইল সে আবার বিয়ে করেছে কিনা। কি আজব প্রশ্ন।
তাকে দেখে কি ভবঘুরে মনে হয় যে হাঁটতে হাঁটতে বিয়ে করে বেড়াবে? হৃদ কি ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে সে নিজেই কল মেলালো মায়াকে। বিগত 20টা দিন ধরে দেখা সাক্ষাৎ বা কথা হয়নি দুজনের। ফাহাদের বিয়ের পর মায়া সেই যে নিজ বাড়িতে ফিরে গেল, সেই নিয়ে আজ 20টা দিন পার হলো। হৃদ খবর নিয়ে জেনেছে মায়া এখন চট্টগ্রামে আছে এবং তাই অচেনা স্বামী নামক মানুষটাকে বারবার কল করতে গিয়ে অস্থিরতায় পরপর কলগুলো কেটে কেটে দিচ্ছিল, যার জন্য হয়তো 2-1বার মিস কলও গিয়েছে ওই লোকটার ফোনে। কিন্তু মায়া যখন অতি সাহস জুগিয়ে অবশেষে বড় একটা কল করলো অচেনা স্বামী নামক মানুষটাকে, তখন আর জুয়ের দীর্ঘ সময়ের শিখিয়ে দেওয়া কোনো কথাই আর মায়ার অচেনা স্বামীকে নিয়ে সেই প্রশ্নটাই চট করে করে ফেলল। আর করবে বাই না কেন? মায়ার স্বামী হয় লোকটা। মায়ের জানার অধিকার আছে ওর স্বামী দ্বিতীয় বিয়ে করে ফেলেছে কিনা। যদিও মায়া এটা জানা না যে মায়া ওই লোকটার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ, নাকি আজও বিয়ে করেনি লোকটা। সক্ষম হলো। মুক্তার শ্বশুর বাড়ি থেকে আসার পর বিগত 20 দিন ধরে হাফেজ সাহেবের ছেলে সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না মায়া। ছেলেটা নাকি ঢাকায় ছিল পড়াশোনার জন্য, আর হাফেজ সাহেব ছিল রাজশাহী। আজই নাকি সুমন বাড়ি ফিরে বাবার সঙ্গে কথা বলে মায়ের স্বামীর নাম্বারটা জোগাড় করে দিল। তবে সুমন থেকে মায়ের স্বামীর তেমন কোনো তথ্য বা নাম ঠিকানা কিছু পাওয়াই যায়নি। মায়া বারবার সুমনকে অনুরোধ করেছিল শুধু মায়ার অচেনা স্বামীর নামটা বলতে, কিন্তু সুমন তা বলতে পারেনি, কারণ সুমন নিজেও মায়ার স্বামীর নাম পরিচয় সম্পর্কে তেমন কিছু জানে না। তাই মায়ের এত অনুরোধের জন্য সুমন শেষ পর্যন্ত অনুতপ্ত হয়ে হতাশ গলায় জানায় সুমনের বাবা হাফেজ সাহেব নাকি শুধু সুমনকে মায়ার স্বামীর নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। সুমন প্রশ্ন করেছিল লোকটাকে তার সম্পর্কে জানতে, কিন্তু এই বিষয়ে হাফেজ সাহেব নাকি ফোন নাম্বারটা ছাড়া আর কিছুই বলেনি। এতে মায়া ভীষণ দুঃখ পেয়েছিল। বউ হয়ে স্বামী নামটা কেন হাফেজ সাহেব মায়াকে বলল না? কেন ইচ্ছাকৃতভাবে হাফেজ সাহেব মায়ার স্বামীর নামটা লুকাতে চাইছে?
কি এমন থাকতে পারে মায়ার স্বামী নামক লোকটার নামের পিছনে? গুন্ডা টাইপের খারাপ লোকও যদি হয় মায়ার স্বামী, তাহলেও মায়ার কোনো সমস্যা নেই, কারণ মায়াদের বিয়ের যে পরিস্থিতিতে হয়েছিল তাতে লোকটা কেমন বা তার সম্পর্কে যাচাই করার মতন পরিস্থিতি তখন ছিল না। ভুলে বিয়ে করে ফেলেছে এতদিনে। মন্দ মায়ার ধ্যান ভাঙলো ফের জুঁয়ের হাতে বালিশের বাড়ি খেয়ে। জুঁই চেঁচাতেই মায়া অসহায় মুখ করে বলল, তো কি করব? লোকটা আবার বিয়ে করেছে কিনা সেটা জানতে চাইবো না আমি? কেন জানতে চাইবি, সেটাই তো প্রশ্ন। আজব! জানতে চাইবো না কেন? মায়ার কথায় চেতে উঠল জুঁই। অসভ্য মাইয়া, আগে তো জানতে চাইবি লোকটা কে হয়। সুমন যে আমাদের নাম্বারটা দিল, সেটা আদৌ তোর নিখোঁজ স্বামীর নাম্বারটা কিনা সেটা শিওর না হয়ে সরাসরি বিয়ের প্রশ্ন করতে কেন গেলি? সুমনের দেওয়া নাম্বারটা যে তোর স্বামীরই হবে সে বিষয়ে তুই এত শিওর? কিভাবে? আগে লোকটার নাম পরিচয় জেনে তারপর তোর পরিচয়টা দিয়ে এই প্রশ্নটা করতি। সে তোদের 2 বছর আগে হওয়া হঠাৎ বিয়েটা এখনও মনে রেখেছে কিনা তা না করে তুই এমন বলদ মার্কা প্রশ্ন করতে গেলি কেন? জুঁইয়ের কথায় যুক্তি খুঁজে পেল মায়া। সত্যি মায়ার প্রশ্নটা করা ভুল হয়েছে, কিন্তু অতিরিক্ত নার্ভাসনেস মায়া এত সব ভাবতে পারেনি। মনে যা ছিল চট করে মুখে বলে ফেলেছে। অত গভীরে ভেবে দেখেনি সে, কিন্তু জুঁইয়ের কথাও ফেলার নয়। কলদাতা আসলে মায়ার নিখোঁজ স্বামী কিনা সেটা শিওর না হয়ে এভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি বলেই ধরে দিল মায়া। অপরাধীর ন্যায় রিনরিনিয়ে বলল মায়া। অত কিছু মাথায় আসেনি, কেমন কেমন করে যেন মুখ ফসকে প্রশ্নটা করে ফেলেছি লোকটাকে। মায়ার কথায় মনে ধরল না জুঁইয়ের। এত বোঝানোর পরও মায়াকে দিয়ে কিছুই বলাতে পারল না সে। তাছাড়া জুঁই বেশ করে লক্ষ্য করেছে মায়া ওর নিখোঁজ স্বামীকে নিয়ে বেশ অ্যাক্টিভ। অচেনা স্বামীকে নিয়ে কেউ কিছু বললেও সেটা পছন্দ করে না মায়া, উল্টো কেমন গুম মেরে বসে থাকে। এই যে জুঁই এখনো মায়াকে নিয়ে টেনশনে আছে, কিন্তু মায়ার মুখ দেখে মনে হচ্ছে সে নিখোঁজ স্বামীর নাম্বার জোগাড় করতে পেরে ভীষণ খুশি। জুঁইয়ের কথা সে এক কান দিয়ে শুনছে তো অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। এমন স্বামী সম্পর্কে কিছু না জেনে মন দিয়ে বসে আছে মায়া, সেটা বেশ বুঝতে পারে জুঁই।
আর সেখানে জুয়ের টেনশনটা বেশি। আল্লাহ না করুক মায়ার নিখোঁজ স্বামী যদি খারাপ প্রকৃতির কোনো লোক হয়, তাহলে এর জন্য শুধু মায়া নয়, ওদের গোটা পরিবারেই ভুক্তভোগী হবে। বারন্ত রাগে জুই মায়ার সাথে আর তর্ক করতে মন চাইল না। জুই রাগে ফুসফুস করতে করতে হনহনিয়ে কক্ষ ছেড়ে বের হয়ে যেতেই মায়া ঠোঁট উল্টালো। জুয়ের গমন পথের দিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে আবারও ফোনটা গুজল। তখন জুয়ের হাতে হঠাৎ বালিশের বাড়ি খেয়ে ফোনটা কোথাও হাত থেকে বিছানায় পড়ে গিয়েছিল, আর নেওয়া হয়নি। এখন জুই চলে যেতেই মায়া পুনরায় ফোনটা খোঁজ করতে তৎক্ষণাৎ কানে আসলো ফোনের কর্কশ রিংটোন শব্দ। মায়া চমকে ফোনটা হাতে তুলতে দেখলো মায়ার তখনকার করার নাম্বার থেকে আপকামিং কল এসেছে। তাড়াহুড়ো মায়া তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানে তুলে সালাম দিল। আসসালাম আলাইকুম। মায়ার তাড়াহুড়োয় সালামের উত্তরে হৃদ খুবই গম্ভীর গলায় দিল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? দূর দূর বুক চেপে বসলো মায়া। ভয়ঙ্কর লজ্জা সিটিয়ে আড়ষ্ট হলো। স্বামী নামক মানুষটার গলাটাও বেশ দারুণ লাগলো। হঠাৎ মায়ার ভালো লাগা আকাশচুম্বক হলো, কিন্তু মুখের কথাগুলো যেন গলায় আটকালো। ও পাশে মানুষটাও চুপ, হয়তো মায়ের কথা বলার অপেক্ষায় আছে। লজ্জা সিটিয়ে কোনো রকমের আওয়াজ বের করলো গলা দিয়ে। রিনরিনে বলল মায়া, আপনি আমাকে চিনবেন না মনে হয়, তবে আমি যে আপনাকে খুব করে চিনি এমনটাও নয়। আসলে আমরা কেউ পূর্ব পরিচিত নয়। তারপরেও আপনাকে অনেক খোঁজাখুঁজি করার পর আজকে আপনার নাম্বারটা জোগাড় করতে পেয়ে কল দিলাম। হৃদ মনে করছিল মায়া তাকে পরিচিত ভেবে কোনো কারণে ফোনটা করেছিল, তাই সে আগ বাড়িয়ে পরিচয়টা না দিয়ে মায়ার পরিচয় পাওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু মায়া এখন হৃদকে অপরিচিত ঘোষণা করায় খানিকটা সন্দেহ হলো। যদি বোনের ভাসুর বা পরিচিত হৃদ খান ভেবে মায়া হৃদকে কল না দেয়, তাহলে এবারের কিসের পরিচয়ের ভিত্তিতে কলটা করলো? আমরা পূর্ব পরিচিত না হলে এত তলব লাগিয়ে আমাকে খোঁজার কারণ কি মিস? আসলে আমার কথা ছিল আপনার সাথে। আপনার কথা থাকতেই পারে, তবে সেটা যে আমাকে শুনতে হবে এমন তো নয় মিস। ব্যস্ত আমি, রাখো। হৃদের কথা শেষ করার আগে মায়ার জিদ্দে সুর শোনা গেল তখনই। বললাম তো কথা আছে আমার, ফোন রাখা যাবে না এখন। কেন রাখবো না? আমি কথা বলছি তাই। আপনার কথা শুনতে কি আমি বাধ্য? হুম। অধিকার দেখাচ্ছেন? হ্যাঁ। কিসের? মায়া হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। প্রসঙ্গ পাল্টিয়ে মিনমিন করে হৃদের নাম জানতে চেয়ে বলল, আপনার নাম কি? হৃদ অল্প চুপ থেকে মুখটা গম্ভীর করে গাড়ির সিটে হেলান দিল। সে বেশ বুঝতে পারছে মায়া তাকে সম্পূর্ণ চিনতে পারেনি, হয়তো পরিচিত হতে চাচ্ছে হৃদের সাথে, কিন্তু কেন সেটা বুঝতে পারছে না হৃদ। তাছাড়া হৃদের নামটাও তো মায়ার মুখস্থ থাকার কথা। সেখানে হৃদের কাছে তার নাম জানতে চাওয়াটাও হৃদের বেশ কৌতূহল বাড়ল। হৃদ গম্ভীর গলায় বলল, আব্রাহাম। ফোনের ওপাশ থেকে নিজের নাম বলে ঝটপট উত্তর দিল মায়া। আমি রিক্তা ইসলাম মায়া, আমাকে চিনতে পারছেন? হৃদ অল্প হাসল। তার বউ, সে চিনবে না? তারপরও গম্ভীর গলায় অপরিচিতর ন্যায় বলল, আপনাকে কি আমার চেনার কথা ছিল মিস? ওই আমি তো চিনতে পারছি না আপনাকে। হৃদের কথায় ভীষণ কষ্ট পেল মায়া। হতাশায় বুক ভারী হয়ে উঠল তখনই। এত সহজে লোকটা মায়াকে অপরিচিত বলে ঘোষণা করে দিল, অথচ মায়াকে না কি করেছে বিগত 3টা মাস ধরে এই লোকটাকে খুঁজে পেতে। নরসিংদী হাফেজ সাহেবের বাড়িতে দৌড়াদৌড়ি করে যেতে গিয়ে ওরা একবার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল শেষ পর্যন্ত। আর এই লোকটা নাকি মায়াকে মনেই রাখেনি। হতাশায় মায়া ভারী আওয়াজে নিজের পরিচয় দিয়ে বলল, মায়ার গুছানো কথার অর্থ এবার সবই পরিষ্কার হলো হৃদের কাছে। মায়া যে তাকে পরিচিত হৃদ খান ভেবে
নয়, বরং নিজের অপরিচিত স্বামীর খোঁজ করে কলটা করেছে সেটা সে বুঝতে পারল হৃদ। প্রশান্তিতে মনটা শীতল হয়ে উঠল তক্ষুনি। হৃদের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হলো বলে ঠোঁটে প্রশান্ত এক নিঃশব্দ হাসল। অবশেষে তার বউ তাকে খুঁজে পেল। আজ বউ যেহেতু তার কাছে নিজে থেকে ধরা দিতে চাইছে, এবার সেও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ভারী হতাশার গলায় বলল হৃদ। আশ্রয় কোথায় দিয়েছিল মিস? তারা তো আমাদের বিয়ে পড়িয়ে বাসর ঘরে ঢুকিয়ে দিয়েছিল সরাসরি। আমি অসুস্থ ছিলাম বলে বউটা সেই রাতেই পালালো, নয়তো রাতে বাসর করে সকালে বউ বাচ্চা নিয়ে একেবারে বাড়িতে ফিরতাম। শিট, মিস হয়ে গেল। আচ্ছা, আপনি কি কোনোভাবে আমার পালাতক বউ বলছেন? টুটু করে কলটা কেটে গেল তখনই। হৃদের বাকি কথাগুলো আর শোনা হলো না মায়ার। অতি লজ্জায় আড়ষ্ট হয়ে তৎক্ষণাৎ মুখ লুকালো বালিশে ঝাঁপিয়ে পড়ে। ঘন ঘন নিঃশ্বাসে লজ্জা কমাতে চেয়ে দুহাতের মুঠোয় পিষল বালিশের 2 টুকরো অংশ। মায়া বুঝতে পারল সুমনের নাম্বারটা ভুল নয়, সঠিক মানুষটাই ছিল। কিন্তু তাই বলে লোকটা প্রথমবারেই এমন নিমজ্জিত কথাগুলো বলবে ভাবতে পারেনি মায়া। কেমন গা শিরশির করা কথা বলে লোকটা। মায়া এই লোকটার সাথে আর কথা বলবে কিভাবে? মায়ার কল কেটে দিতেই উচ্চস্বরে ঝরঝর করে হেসে ওঠে হৃদ। কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে দিকে তাকাতেই সেই হাসি আরো দৃঢ় হয়। বউ তার লজ্জা পেয়েছে বলেই হঠাৎ কল কেটেছে। হৃদ ফোনের স্ক্রিনের নাম্বারটা চেপে আবারও কল মিলাতেই বেখেয়ালি চোখে পড়ল আসিফ ও ড্রাইভারের বিস্মিত চেহারার দিকে। দুজন হৃদের উচ্চ হাসিতে চমকে তাকিয়ে আছে ওই দিকটায়। হয়তো হৃদকে এর আগে কখনো এভাবে হাসতে দেখে নাই, তাই হঠাৎ হৃদের চোখে দুজনকেই ধরা পড়ে যাওয়ার থমথমের মুখে সামনে ঘুরে গেল তৎক্ষণাৎ। হৃদের প্রসারিত হাসিটাও ক্ষণে গম্ভীর মুখে পরিণত হলো। বাকিটা পথ আসিফ আর চোখে হৃদকে দেখল। সরাসরি তাকানোর আর সাহস পেল না। হৃদ ফের মায়ের নাম্বারে কল মিলাতে চেয়ে ফোন দিল, কিন্তু অতি লজ্জায় আড়ষ্ট মায়া সে কল রিসিভ করলো না। হৃদ মিটমিট হেসে ছোট একটা মেসেজ করে লিখল, পালাতক বউয়ের সন্ধানে আছি মিস। যদি আপনার লজ্জা কমে আসে তাহলে অবশ্য আমায় স্মরণ করবেন, কেমন? আমি অপেক্ষায় রইলাম। মেসেজ পাঠিয়ে হৃদ গা ছেড়ে দিল সিটে। চোখের ওপর হাত বেঁধে চোখ বন্ধ করতে হৃদের ঠোঁটে মিটমিট হাসির রেখা ফের চোখে বিঁধল আসিফের। ব্যস্ত শহরে গাড়ি ছুটল মহাসড়ক ধরে চট্টগ্রামের দিকে। আর বাতাসের ধরে ভেসে আসলো এক নতুন প্রেমের গন্ধ। সেদিন সন্ধ্যায় মায়ার আর কল আসেনি হৃদের কাছে। লজ্জা, ভয়, অস্থিরতা কাটিয়ে মায়া হৃদকে কল দিল সেদিন রাতের দিকে। রাত তখন প্রায় 12টার ঘরে। জুই তখন ঘুমিয়ে। মায়া লুকিয়ে লুকিয়ে বারান্দায় একটা চেয়ারে বসে হৃদকে কল বেলালো। হৃদ তখনও গাড়িতে, কুমিল্লা পার হয়ে ফেনীতে ঢুকছে সবে। সেই সময় হৃদের ফোন বেজে উঠতেই আসিফ সামনের মিরর দিয়ে হৃদের দিকে তাকালো এক পলক। হৃদকে দেখলো ফোন হাতে অল্প হাসতে। হৃদ মায়ার কল কেটে নিজে কল মিলাবে তার আগেই মায়া অধৈর্যের ন্যায় আবারও কল দিল হৃদকে। হৃদ এবারও ঠোঁট চেপে হেসে কল কেটে দিল, কিন্তু মায়া যেন ফোন হাতে নিয়েই বসে। হৃদের কল কাটতে না কাটতেই সেকেন্ডের ভিতর তৃতীয়বারের মতন কল দিল হৃদকে। মায়ের অস্থিরতা বুঝে হৃদ হাসলো। বাধ্য হয়ে কলটা রিসিভ করে কানে তুলে বলল, আপনার স্বামীকে কেউ নিয়ে যাচ্ছে না ম্যাডাম, একটু ধৈর্য ধরুন, আমাকে অন্তত কল ব্যাকটা করতে দিন। টুটু করে কল কেটে যেতেই হৃদ আবারও হাসলো। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল কয়েক পল। সময় নিয়ে আস্তে ধীরে কল দিল মায়াকে। ওপাশ থেকে মায়াও বেশ সময় নিয়ে কলটা রিসিভ করলো। বুঝাই যাচ্ছে তখনকার হৃদের কথায় লজ্জা পেয়েছে বেশ। সময় নিয়ে কলটা রিসিভ করে মায়া প্রথমে সুন্দর করে সালাম দিল হৃদকে। আসসালামু আলাইকুম। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, আপনি? জি ভালো।
তারপর দুজনেই চুপ। হৃদ ইচ্ছাকৃতভাবেই চুপ। মায়া কি বলে সেটা শুনতে চায়। জড়তার মায়া নিজের কথাগুলো গুলিয়ে ফেলে নিশ্চুপ হয়ে বসে থাকলো শুধু। কোথা থেকে শুরু করবে বুঝতে পারল না এক মুহূর্তের জন্য। অন্ধকার বারান্দায় বসে কোলের ওপর খালি হাতটা কচলালো মায়া। কি বলবে সেটা ভাবতে হৃদের গলা শুকিয়ে গেল তখনই। হৃদ বলল, কি ম্যাডাম, কথা শেষ আপনার? জড়তায় মায়া আমতা আমতা করে কানের পেছনে চুল গুজে দিতে দিতে লাজুক কণ্ঠে বলল, না আসলে আমার না কেমন কেমন জানি লাগছে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। উফ, তাহলে তো কঠিন সমস্যা ম্যাডামের। আমি কি ফোন রেখে দিব? তাড়াহুড়ো মুখ খুলল তখনই মায়া। না করে বলল, এই না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা আছে তো। তাড়াহুড়োয় হৃদের সাথে কথা বলতে আগ্রহ প্রকাশ করে লজ্জায় পড়ে গেল মায়া। ফোনের ওপাশে মায়া স্বামী নামক মানুষটা নিশ্চয়ই মায়াকে বেহায়া ভাবছে, সেটা ভেবে মায়ার মন খারাপ হলো। এত কষ্ট করে স্বামীর সামনে নিজের একটা ভালো ভদ্র পার্সোনালিটি প্রকাশ করতে চেয়েছিল মায়া, অথচ নিজের বোকামির জন্য মায়া ধরা না পড়ে যায় আবার। মায়া নিজের বোকামিকে চাপিয়ে আবারও ভদ্রতা দেখিয়ে সরি বলল।